নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং। সাধারণভাবেই আমরা এই বিনিয়োগের জামানায় এটা ভুলে গিয়ে থাকি যে আমাদের ভবিষ্যৎটাকে কী করে সিকিউর করব। এবং সাধারণভাবেই আমাদের কাছে অনেক রকম অপশান দেখা দেয়। অনেকে ধরুন এসআইপি করে যায়, সারা জীবন ধরে তারা ভাবেন যে এসআইপি করব এবং সেই টাকাটা থেকেই আমরা রিটায়ারমেন্ট প্ল্যানিং করব। অনেকে ধরুন ভাবেন যে আমি হয়তো এলআইসির কোনো একটা পলিসি নিয়ে নেবো বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি নেব, তাতে আমি একটা টাকা বিনিয়োগ করব। এই বিনিয়োগ করার পর যেই রিটার্নটা আমি পাচ্ছি সেটা দিয়ে আমি আমার অবসর বয়সে কাটাবো। তো আমি ভাবলাম যে কেন না আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলসে বলে দিই, যাতে করে হয়তোবা আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে এই ডিসিশনগুলো নেওয়ার জন্য। আপনাদের অবসর জীবনের যেই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা রিটায়ারমেন্ট প্ল্যানিং সেটাকে আরও ঠিকভাবে এবং সঠিক দিশায় পদক্ষেপ নিতে। তাহলে শুরু করা যাক। এবং এটা বলবার অপেক্ষা রাখে না যে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন আমার ভিডিওসগুলো এবং আমাকে সাহায্য করুন। শুরু করা যাক। তাহলে প্রথমতই রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমি অনেককেই দেখেছি যে তারা রিটায়ারমেন্ট প্ল্যানিং করেন এবং তাদেরকে অ্যাডভাইস দেন, সেই অনুযায়ী তারা করে থাকেন। এবং অনেক অ্যাডভাইজারকেও দেখেছি রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য অ্যাডভাইস তো দেন, কিন্তু কি, কেন, কখন, কত টাকা আমার দরকার সেইটার ব্যাপারে কেউ বলতে চান না। তার কারণ এখন ইনসেন্টিভের জামানা। যিনি অ্যাডভাইস দিচ্ছেন তার তো ইনসেন্টিভ জড়িয়ে। আপনি তার পলিসি নিলে বা আপনি তার স্কিম নিলে আপনাকে ইনসেন্টিভের যেই তার ইনসেন্টিভের যে টার্গেট সেটা পূর্ণ হবে। হয়তো বা আপনার ক্ষেত্রে আপনার জীবনের ফাইন্যান্সিয়াল গোল পূর্ণ নাও হতে পারে, কিন্তু আপনি বুঝতেই পারছেন। তো যাই হোক, প্রথমত কিছু জিনিস বলে রাখি যেগুলো দরকার রিটায়ারমেন্ট প্ল্যানিং করার আগে। প্রথমত হচ্ছে আপনার জানা দরকার যে আপনি কত সালে, মানে যেমন ধরুন এটা 2025 সাল, সেরকম কত সালে আপনি রিটায়ারমেন্ট নিতে চান এবং তার এজ ডিফারেন্সটা কত। মানে আজকে যদি আপনার বয়স 30 বছর হয়, আপনি যদি 20 বছর পরে রিটায়ারমেন্ট নিতে চান, তাহলে এই যে সময়টা, 20 বছরের সময়টা, সেরকমভাবে আপনার জীবনে আপনি যখন রিটায়ারমেন্ট নিতে চান, হ্যাঁ, তো সেই রিটায়ারমেন্টের স্প্যানটা কতটা, কতদিন আপনার কাছে আছে রিটায়ারমেন্ট হওয়ার অবধি। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে আপনার যখন রিটায়ারমেন্ট হবে তখন আপনার মাসিক খরচা কত হবে। স্বাভাবিকভাবে আজকের দিনে দাঁড়িয়ে সেটা তো বলা যায় না, সেটা আন্দাজ করা যায় এবং তার কিছু কিছু ভিত্তি আছে। এবং এটা একটা সায়েন্টিফিক ক্যালকুলেশন, সেটা আপনাকে আমি বুঝিয়ে বলছি। প্রথমত আপনাদের জানতে হবে যে এখন ব্যাংকের সাধারণ আপনি যদি এফডি রেট দেখেন সেটা হচ্ছে 7%। তো এতে আপনি গড়ে ধরতে পারেন 10 থেকে 12 বছরে আপনার টাকা ডবল হয়। আপনি যদি ব্যাংকে 10 বছরের এফডি করেন, 10 বছরের মধ্যে 10 বছর 5 মাস হতে পারে, 11 বছর হতে পারে রাফলি। তো আপনি যদি 10 বছর করেন তাহলে আপনার টাকা ডবল হয়। আপনি যদি 5 লাখ রাখেন 10 বছর পর সেটা 10 লাখ হয়ে যাবে। কেন? এবার এর থেকে আপনার কি হবে, যে আজকে দিনে দাঁড়িয়ে আপনার যদি মাসিক খরচ হয় ধরুন 10,000 টাকা, তার মানে এই দাঁড়ায় যে 10 বছর পরে এইটা যদি একই রেটে বাড়ে, মানে 7% রেটে যদি আপনার ইনফ্লেশন হয় বা মুদ্রাস্ফীতি হয়, তার মানে হচ্ছে মূল্যবৃদ্ধি যা আমরা বলি, সেটা যদি হয়ে থাকে, তাহলে আপনার ক্ষেত্রে 10 বছর পরে কিন্তু সেই আপনার যে মাসিক খরচ 10,000 টাকা ছিল সেটা 20,000 টাকা হয়ে যাবে। তাহলে এটা কেন বলছি? এটা এই কারণেই বলছি যে আপনাকে যে ক্যালকুলেট করতে হবে যে আপনার মাসিক খরচ কত হতে পারে, সেইটাতেই এই বিষয়গুলো আপনাকে সাহায্য করে থাকবে। তাহলে প্রথম কি হলো, যে ধরুন আমি একটা এক্সাম্পল নিচ্ছি যে মাসিক কাউরির খরচ হচ্ছে 20,000 টাকা। মাসিক কাউরির খরচ যদি 20,000 টাকা আজকের দিনে দাঁড়িয়ে হয়, তাহলে আপনাকে
ধরতে হবে যে ধরুন 30 বছর আপনার বয়স এবং 60 বছরে আপনি রিটায়ারমেন্ট নিতে চান। মাঝখানে কতগুলো বছর হয়ে গেল? 30 বছর। তাহলে 30 বছরের মধ্যে এই 20,000 টাকাটা আপনি ধরে নিতে পারেন। যদি ইনফ্লেশনের রেট আমি 6% ধরে নিই বা মুদ্রাস্ফীতির হার 6% ধরে নিই, যেটা রিজার্ভ ব্যাংক সাধারণভাবেই বলে থাকেন। তো 4 থেকে 6% বলে থাকেন, তো আমি 6%ই ধরছি। তো ধরুন যদি 6% আপনি ধরে নেন, তাহলে রাফলি 10 বছরে আপনার টাকা বা আপনার যে ব্যয় সেটা ডবল হবে। তাহলে তাই যদি হয়, তাহলে 10,000 টাকা যেটা, সেটা আপনার বা 20,000 টাকা যেটা, সেটা 30 বছর মানে তিন টাইমস হয়ে যাবে। তাহলে 20টা হবে 40, 40টা হবে 80, 80টা হবে 1,60,000। এবার আপনাকে এটাও ভাবতে হবে, যদি যদি ধরুন আপনি কোনো ইএমআই দিচ্ছেন, যদি ধরুন আপনি কোনো হাউস রেন্ট দিচ্ছেন, হ্যাঁ, কিংবা ধরুন আপনার যেই দৈনন্দিন খরচ, সেটা কিন্তু একটা রেটে আপনি যখন রিটায়ারমেন্ট করবেন স্বাভাবিকভাবেই আপনি কোনো লোন হয়তো রাখবেন না, তো আপনার ইএমআই খরচা থাকবে না, সেগুলোকে আপনার মাসিক খরচ থেকে বাদ দিয়ে দিতে হবে। সাধারণভাবে আপনি ধরুন এই যে ডেইলি যাতায়াত করছেন, বা ধরুন তার একটা কস্ট আছে, ধরুন আপনি ডেইলি অফিস যাচ্ছেন, তার একটা কস্ট আছে, তো সেই হয়তো তখন আপনি হয়তো এটা করবেন না, সেই কস্টগুলোকে আপনাকে অপটিমালভাবে বাদ দিয়ে দিতে হবে। সেটা যদি আপনি বাদ দিয়ে দেখেন, তাহলে 20,000টা হয়তো আপনার 15,000-এ চলে আসবে। এবার 15,000টা যেটা আপনার হলো, তাহলে 15 হলে 30 হবে, 30 হলে 60 হবে 20 বছর পর, আর 60 হলে 1,20,000 হবে। তাহলে আপনাকে জেনে রাখতে হবে যখন আপনি রিটায়ার করছেন, আপনার মান্থলি 1,20,000 মতন আসা উচিত, তাহলে আপনি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। এবার যদি আপনি 1,20,000 পেতে চান, এবার আপনাকে ভাবতে হবে যে আপনি যদি সেই সময় 1,20,000 মান্থলি পেতে চান, সেই ক্ষেত্রে আপনার কাছে কী কী অপশানস অ্যাভেলেবেল আছে, কত টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। প্রথমতই সরকারি স্কিম আছে, এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, যদি আপনি কর্মরত হন। তো আপনাকে কী করতে হবে, আপনাকে মান্থলি যে কোনো গুগলে গিয়ে আপনি ক্যালকুলেটার নিয়ে নিতে পারেন, এনপিএস ক্যালকুলেটার। তাতে আপনাকে দেখতে হবে যে 1,20,000 পেনশন আনতে গেলে আপনাকে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। তো আমার ক্যালকুলেশন অনুযায়ী আপনার রাফলি 10 থেকে 12,000 টাকা, যদি আপনি 15,000ও হতে পারে, 10 থেকে 12,000-এর মধ্যে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, সাধারণভাবেই আমি 12% ধরছি যে মার্কেট হয়তো আপনাকে রিটার্ন দিল, তো সেই ক্ষেত্রে আপনি আপনার পেনশন জেনারেট করতে পারবেন। তো এবার ভুল কী হয় সেটাও আপনাদের বলে দিই। প্রথমত, যারা ধরুন আপনাদেরকে এগুলো সেল করেন, সেলসের যারা লোক আছেন, অ্যাডভাইজার, তো তারা কী করেন, নিজের কমিশনের জন্য লোককে অনেক কিছুই বলেন। যেমন ধরুন আপনাকে বললেন কেউ 20,000 টাকা পেনশনের জন্য আপনাকে এত টাকার একটা স্কিম বা পলিসি করে নিতে হবে। তো এবার আপনি বুঝতেই পারছেন 20,000 টাকার আজকের যা মার্কেট ভ্যালু, 30 বছর পর তার মার্কেট ভ্যালু 1 হবে না। এবং 30 বছর পর যদি মার্কেট ভ্যালু 1 না হয়, সাধারণভাবেই ওই 20,000 টাকা যে আপনি জেনারেট করলেন, আজকের দিনে যদি আপনি আপনার এক্সপেন্স 20,000 টাকা, আপনাকে যদি আমি 5,000 টাকা দিয়ে বলি ভাই চালিয়ে নাও, তাহলে কি আপনি চালাতে পারবেন? পারবেন। স্বাভাবিকভাবে আপনাকে দেখতে হবে যে কত টাকা আপনার প্রয়োজন, এবং সেটাকে ক্যালকুলেট করে বার করতে হবে, এবং আপনাকে বুঝে নিতে হবে যে সেই টাকা প্রয়োজন যেটা, সেটা আমি যদি পেতে চাই, আমার কাছে কী কী অপশান আছে, এবং তার মধ্যে থেকে বেস্ট অপশান আপনাকে বেছে নিতে হবে। এবার আপনি দেখবেন সরকারি অনেক স্কিম আছে, প্রধানমন্ত্রী পেনশন স্কিম আছে, তারপরে ন্যাশনাল পেনশন স্কিম তো বললামই। এছাড়াও ধরুন আপনি যদি এটাকে কোনো পেনশন ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি এই রিটার্ন জেনারেট করতে পারবেন। তো এর পরের ব্যাপারটা খুব সহজ, যে আপনি জানলেন যে আপনার কত টাকা দরকার, এবং আপনি জানলেন যে আপনার কোন সময়ে কত টাকা দরকার, এবার আপনি ক্যালকুলেট করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পেনশনের বেসিক ক্যালকুলেশন কী। আমি আরও ডিটেলড ভিডিও নিয়ে একটা এক্সাম্পল নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ক্যালকুলেটর নিয়ে, যে কী করে আসলে এই জিনিসটাকে করতে হয়। তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে। কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে, এবং আমার ভিডিও ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।